হ্যালো, দিস ইজ নিয়াজ। আমার সাথে আছে হাদি। আর এটা সেই শো যেখানে আমরা ইতিহাসের নৌকায় দুনিয়া ঘুরি, সায়েন্সের বিমানে আকাশে উড়ি আর যুক্তির তলোয়ার নিয়ে যুদ্ধ করি। ওয়েলকাম টু দি বাংলা পডকাস্ট। বাপরে বাপ, বিশাল অবস্থা। ইতিহাসের নৌকায় দুনিয়া ঘুরি। জোস ইন্ট্রোম্যান নাকি? সেই অস্থির। তারপর বলো, কেমন আছো? এ তো ব্রো, আসি কোনো রকম। কোয়ারেন্টাইন তো আর ভালো লাগে না ভাই। আর কতদিন ঘরের ভিতরে আটকা পড়ে থাকবো? আর কতদিন ভালো লাগবে বলো? এটাই আমাদের জীবনে এটা প্রথম হলেও এমন অনেক প্যান্ডেমিক আছে যেটা কিন্তু পুরো জাতির ইতিহাসে একদম বদলে দিছে। ইভেন আজকে আমাদের যে টপিক সেটাও কিন্তু এরকমই একটা ঘটনা। ইয়েস, দ্য গ্রেট প্লেগ অফ অ্যাথেন্স। ইয়েস, দ্য গ্রেট প্লেগ অফ অ্যাথেন্স। এইটা কিন্তু ইতিহাসের সর্বপ্রথম ডকুমেন্টেড প্যান্ডেমিক আর কি। তো সরি, এপিডেমিক। হ্যাঁ, তো প্যান্ডেমিক আর এপিডেমিকের মধ্যে কিন্তু আমরা একটু মিক্স করে ফেলতেছি। তো প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক হচ্ছে যে এপিডেমিক দুনিয়া জোড়া হয়, আর এপিডেমিক হচ্ছে মহামারী একটা এলাকায় হয়, রাইট? হ্যাঁ, এটা আরো সহজ করে বলতে গেলে যেটা হয় আর কি, যে এই শব্দটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ, এরকম অনেক অনেক সময় বলা হয় যে এপিডেমিকের পাসপোর্ট আছে, মানে পি আছে শুরুতে, সেটা হচ্ছে প্যান্ডেমিক। মানে যার মানে দাঁড়াচ্ছে আমাদের দেশে ধরো একটা এপিডেমিক চলতেছে, এটা আমাদের জন্য এপিডেমিক, কিন্তু যখন এই এপিডেমিকটা বর্ডার ক্রস করে ফেলবে সেটা হয়ে গেল প্যান্ডেমিক। ওই তো পাসপোর্ট আছে, ওয়াও ম্যান, এপিডেমিকের শুরুতে পাসপোর্টের পি, প্যান্ডেমিক। এই ডিটেলটা আমি জানতাম না। অস্তিত্ব, হ্যাঁ, এটা আমি খুঁজে পাইছি, একটা আর্টিকেলে পড়তেছিলাম। জোস। তো যেটা বলছিলাম যে এই দ্য প্লেগ অফ অ্যাথেন্স কিন্তু ইতিহাসের প্রথম ডকুমেন্টেড এপিডেমিক। আচ্ছা, তো ডকুমেন্টেড বলতে যেটা বোঝায় যে সে সময় তো মানুষের লেখালেখির আবিষ্কার হয়েছিল, কিন্তু কার এত শখ যে একটা রোগের বিষয়ে বা একটা মহামারীর বিষয়ে এত কিছু লিখে রাখবে? আমরা যেমন এখন যেটা পাই যে প্রত্যেকটা রোগ কোথা থেকে শুরু হলো, কোথায় ছড়ালো, কত লোক মারা গেল, সব কিছু এগুলা কার ইচ্ছা ছিল তখন লেখার? আরে তখন তো কার সাম্রাজ্য কে দখল করলো, হ্যাঁ, কার রানী নিয়ে কে ভেগে চলে গেল, হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে ধরো পড়ে থাকতো সবাই, এটা নিয়ে মহাকাব্য হয়ে যেত। মহাকাব্য হয়ে যেত। এই এপিডেমিক লেখার, এই রোগ বালাই নিয়ে লেখালেখি করার কোনো সুযোগ ছিল নাকি তাদের? এটা চিন্তাই করতো না। সেইটাই। তো এই কাজটা প্রথম করে একজন অ্যাথেনিয়ান, তার নাম হচ্ছে থুসিডিডিস। কি নাম? তো এই বিখ্যাত লোক কি নাম? থুসিডিডিস। তোমার দাঁত ঠিক আছে সব? দু একটা ভেঙে পড়ে নাই তো? না, আমার দাঁত এমনিতে একটু দুর্বল, তারপরে মানে টিকে গেছে আর কি এই যাত্রায়। এই লোকের নাম আজকের পডকাস্টে যতবার আসবে প্রত্যেকবার তুমি বলবা, আমি একবারও বলতে পারবো না, সরি। আচ্ছা, ঠিক আছে, আমার দাঁতের উপরে এত অত্যাচার করার জন্য থ্যাংক ইউ। তো থুসিডিডিস যেটা করে যে তিনি এই প্যান্ডেমিকটাতে মানে এপিডেমিকটাতে কত লোক মারা যায়, কোথা থেকে এটা শুরু হয়, কবে থেকে শুরু হয় এবং আর্থসামাজিক ব্যবস্থা সব কিছুতে কী ইফেক্ট ফেলে, সব কিছু সম্পর্কে এই ভদ্রলোক লিখে রেখেছিল। আর এই লেখা থেকেই আমরা আর কি ইতিহাসের প্রথম এই ডকুমেন্টেড প্যান্ডেমিক সম্পর্কে জানতে পারি। আর বাকি প্যান্ডেমিক যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানি যে অমুক জায়গায় হয়েছিল এরকম একটা সময়, কিন্তু কোনো ডিটেল পাই না আমরা। তো তাই এবারের পর্বে আমাদের এইটাই টপিক, ইতিহাসের প্রথম ডকুমেন্টেড প্যান্ডেমিক, দ্য গ্রেট প্লেগ অফ অ্যাথেন্স। এই প্লেগে যে শুধু প্রচুর মানুষই মারা গিয়েছে শুধু এটাই না, সাথে সাথে পুরো গ্রিক ওয়ার্ল্ডের ইতিহাসটাও কিন্তু অনেকটা বলা যায় এই প্যান্ডেমিকের কারণে চেঞ্জ হয়ে গেছে। কারণ ওই সময়ের সবচেয়ে লার্জেস্ট আর পাওয়ারফুল নেভি ছিল কার? অ্যাথেন্সের, যদি আমরা গ্রিক ওয়ার্ল্ডের কথাটা ধরি। আর সেরকমই উন্নত ছিল তাদের কলা কৌশল, কিন্তু এত পাওয়ারফুল নেভি, লার্জেস্ট সোলজার, মানে কি বলবো, এত সৈন্য সামন্ত দিয়েও, এত আর্মি নেভি, এরকম উন্নত কলা কৌশল দিয়েও কিন্তু তারা স্পার্টানদের হাত থেকে পরাজয় ঠেকিয়ে রাখতে পারেনি। যার শুরুটা হয়েছিল কিন্তু এই প্লেগ দিয়ে। আর এই প্লেগটা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 430 সালে। খ্রিস্টপূর্ব, রাইট, খ্রিস্টপূর্ব। বলতে গেলে আজকে থেকে কত 2500 সাল আগে, 2500 বছর আগের ঘটনা, প্রায় 2500 বছর আগে। আর ওই সময়টাতে যখন এই প্লেগটা শুরু হয় তখন স্পার্টা আর অ্যাথেন্সের মধ্যে ছিল চরম যুদ্ধ চলতেছে তখন। আর এই 20 বছর ধরে চলা এই যুদ্ধটার নাম হচ্ছে
এটাও কি দাঁত ভাঙা? আই এম সো কনফিউজড ম্যান। পেলোপনেশিয়ান ওয়ার, ইয়েস, পেলোপনেশিয়ান ওয়ার। আচ্ছা এরা কি সহজ সহজ কোনো নাম দিতে পারে না কি রে ভাই? ভাই আমরা এত উন্নত মানুষ নিজেদেরকে দাবি করি আর কি, আমরা এইভাবে দাঁত টাত ভেঙে ফেলতেছি এগুলা বলতে, তারা কিভাবে বলতো সে সময়? ওদের অনেক ভালো ইমিউন সিস্টেম ছিল, আর সম্ভবত ডেন্টিস্টও ছিল অনেক। আই ডোন্ট নো। হতে পারে। আর আর কারো ব্যবসা না হোক ডেন্টিস্টদের ব্যবসা হতো নিশ্চয়ই। হ্যাঁ একদম, অ্যারিস্টটল, পেরিক্লিস, তারপর কি অ্যারিস্টোফানিস। আচ্ছা আচ্ছা, তো এই পেলোপনেশিয়ান ওয়ারের কথা যদি বলতে যাই তাহলে একটু পেছনে যেতে হয় আর কি। এই যুদ্ধটা কিভাবে হলো? আচ্ছা, তো স্পার্টা আর অ্যাথেন্স তখন হচ্ছে গ্রিক ওয়ার্ল্ডের দুই মহাশক্তিধর সাম্রাজ্য। তারা পুরা গ্রিক ওয়ার্ল্ড শাসন করে বেড়ায় আর কি। অনেক। তো তখন তো এয়ারফোর্স ছিল না, থাকার মধ্যে আর্মি মানে তলোয়ার নিয়ে মাঠে যারা লড়াই করবে, আর এদিকে হচ্ছে নেভি মানে নৌবাহিনী। তো স্পার্টার আর ডেন্টিস্ট রাইট। আচ্ছা, তো স্পার্টার সমাজ ব্যবস্থাটা এরকম ছিল যে তারা জাস্ট একটা সামরিক শাসনের মতো। রাইট। তো তাদের মেন ফোকাস ছিল হচ্ছে পৃথিবীর বেস্ট ওয়ারিয়র তৈরি করা, যে যত বেশি বেস্ট সৈন্য সামন্ত তৈরি করা যায় আর ভালো আর্মি বানানো যায়, যত বেশি সম্ভব এলাকা দখল করা যায়। এক্স্যাক্টলি, যত বেশি এলাকা দখল করা যায় আর সাম্রাজ্য বানানো যায়। আর এদিকে এথেন্সের ঘটনা ছিল অন্যরকম। অ্যাথেন্স ছিল গ্রিক ওয়ার্ল্ডের জ্ঞান বিজ্ঞান চর্চার সেন্টার পয়েন্ট বলতে পারো। তারা এতটা অ্যাডভান্স চিন্তা ভাবনা করতো যে সেই সময় তারা তাদের পুরো শহরটিকে মানে অ্যাথেন্সকে বিশাল একটা দেয়াল দিয়ে ঘিরে ফেলে, অনেকটা ওই যে গ্রেট ওয়াল অফ চায়নার মতো। আচ্ছা, এটার নামও ছিল কিন্তু দ্য গ্রেট অ্যাথেনিয়ান ওয়াল। নামেও মিল আছে। আর তাহলে তাদের রাজমিস্ত্রিও ছিল, আসলে আর্কিটেক্টও ছিল। আল্লাহ জানে, ওদের সময় মনে হয় সবই ছিল, বিলুপ্ত হইতে হইতে আমাদের মানে এখন ইঞ্জিনিয়ার এসে ঠেকছে আর কি। আচ্ছা আচ্ছা, তারপর বলো, নিজেদের মান সম্মান আর খাওয়া যাবে না। রাইট। এই ওয়ালটা যেমন একদিক থেকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করত, সাথে আরেকটা পারপাস ছিল এই ওয়ালটার। তো অ্যাথেনিয়ানরা যেটা করে, তারা পুরো অ্যাথেন্সকে একটা দেয়াল দিয়ে ঘিরে ফেলে, সাথে তাদের একদম কাছের যে সি পোর্টটা ছিল, যেটা দিয়ে তাদের হ্যাঁ সমুদ্র বন্দর, যেটা দিয়ে তাদের পুরো দুনিয়ার সাথে যোগাযোগ হতো, ফুড সাপ্লাই থেকে শুরু করে যুদ্ধ সামগ্রী যা যা বাইরে থেকে আসার, এরকম সব সাপ্লাই যেটা দিয়ে আসতো, সেই সমুদ্র বন্দর আর শহরের মাঝখানের যে রাস্তাটা, সেটাকেও তারা পুরো একটি দেয়াল দিয়ে ঘিরে ফেলে। মানে শহরটাকে তো ঘিরছেই, সাথে পাশের সমুদ্র বন্দরটাকেও ঘিরছে, আর মাঝখানের যে রাস্তাটা সেটাও তারা পুরোপুরি দেওয়ালের মাঝখানে নিয়ে নিছে আর কি। একদম নিশ্চিদ্র বলা, টোটালি সিকিউর। আর এই পুরো কাজটা তারা করছে যাতে নিজেদের ইউজ করার জন্য, জাস্ট মানে বাইরে থেকে কোনো ধরনের প্রেশার আসলে, মানে কিছু একটা হলে আমরা ওয়ালের ভিতর ঢুকে যাব আর পুরোপুরি আমরা একদম সিকিউরড। তো কারণ ওয়ালের ভিতর যতদিনই আটকা থাকুক না কেন, তাদের সি পোর্ট যেহেতু সিকিউর, তাদের প্রয়োজনীয় সাপ্লাই পাইতে কিন্তু কোনো সমস্যা হতো না। এক্স্যাক্টলি। তো আমি এখনই চিন্তা করতে পারি না যে আমি এত দূরদর্শী চিন্তা ভাবনা করব যে শহর ঘিরবো, সাথে সি পোর্ট ঘিরবো, মাঝখানের রাস্তাটাও আমি গলির মতো করে নিয়ে নিব পুরো প্রতিবেশীদের সাথে, যাতে যোগাযোগ করতে না হয়। তো আরেক দিক থেকে চিন্তা করলে অ্যাথেনিয়ানরা কিন্তু একদম আনসোশিয়াল বলা যায়। যতদিন ওই সাম্রাজ্য দখল করতে পারতেছি, ইটস ওকে, হ্যাঁ, নাথিং এলস ম্যাটার। সেইটাই। স্পার্টানরা যেহেতু সাম্রাজ্যের একদম লোভ নিয়ে পুরো এলাকা দখল করতেছিল, তো তাদের কাছে মেনলি কোনো উপায় ছিল না এই ওয়ালটা না দিয়ে। এই ওয়াল, এটা কিন্তু স্পার্টানদের, হ্যাঁ এটাকে গ্রেট ওয়াল বলা হয় কেন? কারণ এটা ফিজিক্যালি কেউ কিন্তু পেনিট্রেট করতে পারে না কখনো। হ্যাঁ, অ্যাথেনিয়ান ওয়ালটা যতদিন ছিল আর কি। এক্স্যাক্টলি।
স্পার্টানদের বিরাট একটা যুদ্ধের ইয়ে ছিল, কিন্তু শর্ত ছিল যে যখন তারা শান্তি চুক্তি করতে যায় আর কি, যে দেয়ালটা ভেঙে ফেলতে হবে, কারণ স্পার্টানদের এই শক্তি ছিল না, তখন তো গোলাবারুদ ছিল না, তো তীর দিয়ে তো আর দেয়াল ফুটা করা যায় না। দেয়ালটা বিরাট একটা ভূমিকা পালন করেছিল সেই সময়। পেলোপনেশিয়ান ওয়ারের এক পর্যায়ে যেটা হয় যে স্পার্টারা এই ওয়ালের চারপাশের অংশ একদম দখল করে ফেলে, বেশ কিছু অঞ্চল কিন্তু তখন দখল করে ফেলে, একদম ওয়াল পর্যন্ত চলে যায় বলতে গেলে দখল করতে করতে। এক্স্যাক্টলি, একদম ওয়াল পর্যন্ত চলে আসে, কিন্তু অ্যাথেন্সের কিন্তু স্বাভাবিকভাবে কিছু যায় আসে না, কারণ তাদের মেইন সব কিছু তো দেয়ালের ভিতরে। তারা ফুল ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ফলো করা শুরু করে, যে আমরা ওয়ালের ভিতরে থেকে স্বাভাবিক কাজকর্ম চালাবো, যুদ্ধটা নিজের মতো করে ডিলে করব, যখন অ্যাডভান্টেজ মনে হবে তখন ইচ্ছা মতো অ্যাটাক করব, যেহেতু আমাদের খাবার দাবারেরও সমস্যা নাই, যুদ্ধের সাপ্লাই পাইতেও সমস্যা নাই, সমুদ্রে ফোর্সও আমাদের, সমুদ্র বন্দরও আমাদের। কিন্তু সব কিছু থেকে বাঁচিয়ে রাখার জন্য যে ওয়ালটা তারা বানায়, সেইটাই কিন্তু তাদের পরে কপাল পুরায়। এটা কিন্তু তারা ঘুণাক্ষরেও মানে কল্পনাও করে না যে ওয়ালের কারণে তাদের ভাগ্যের চাকা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, ঘুরে যাবে না তো বলবো, চেঞ্জ হয়ে যাবে। কারণ অ্যাথেন্স যখন খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব সাপ্লাইয়ের জন্য এই সিপোর্টের উপর নির্ভর করছে, তখন ওই সময়টাতে মিশর থেকে কিছু জাহাজ আসে তাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে, আর এই খাদ্য সামগ্রীর সাথেই কোনো একটা জাহাজে করে চলে আসে এই প্লেগটা। তো যেটা বললা যে মিশর থেকে আসে প্লেগটা, এই প্লেগটার নাম দ্য গ্রেট অ্যাথেনিয়ান প্লেগ হলেও প্লেগটা কিন্তু শুরু হয়েছিল ইথিওপিয়ায়, আর অ্যাথেন্সে আসার আগে এটা অলরেডি লিবিয়া, মিশর এইসব জায়গায় তাণ্ডব চালাইছে। হ্যাঁ, মেইনলি ওই সাহারান অঞ্চলগুলোতে এই প্লেগটা আর কি বেশি তাণ্ডব চালাইছে অ্যাথেন্সে আসার আগ পর্যন্ত। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, যে সেই সব জায়গায় এতটা ডেডলি ছিল না, কারণটা হচ্ছে ওই সব জায়গায় এত ঘনবসতি ছিল না যেমন সেই সময় অ্যাথেন্সে ছিল, এই দেয়ালের ভিতরে সবাই ঢুকে যাওয়ার কারণে। রাইট, বলতে গেলে অ্যাথেন্সের মোট আয়তন ছিল মাত্র 3000 বর্গ কিলোমিটারের মতো, আর এতটুকু জায়গার ভিতরে প্রায় 3 লাখের মতো মানুষ একটা দেয়ালের ভেতর গাদাগাদি করে আশ্রয় নিয়েছে। ফলে কি হয়, খুবই অল্প সময়ের মধ্যেই প্রায় পুরো পপুলেশনের মধ্যেই এই প্লেগটা ছড়িয়ে যায়। সো ইফ ইউ আর অ্যান অ্যাথেনিয়ান অফ দ্যাট টাইম, জাস্ট ইমাজিন, তুমি খুব মজায় আছো, খাবার দাবারের কোনো সমস্যা নেই, ইউ আর অ্যাবাউট টু উইন আ বিগ ওয়ার। এই টাইমে একদিন হঠাৎ তোমার জ্বর আসলো। জ্বর আসতেই পারে, ব্যাপার না, কিন্তু হঠাৎ করে এই জ্বরটা এমনভাবে বাড়া শুরু করলো যে তুমি গায়ে কাপড় চোপড় রাখতে পারতেছো না। মুশকিল। তুমি রাত্রিবেলা কাপড় চোপড় খুলে পানিতে দাঁড়িয়ে আসো যাতে শরীরটা একটু ঠান্ডা লাগে এর জন্য। জাস্ট ইমাজিন দ্যাট সিচুয়েশন। আর এর সাথে আরেকটা উপসর্গ দেখা যায় যে শ্বাস প্রশ্বাসের সাথে প্রচণ্ড দুর্গন্ধ, এত দুর্গন্ধ যে তোমার কাছে কেউ আসতে পারতেছে না। আর এরকম যে শুধু তুমি বা তোমার আশেপাশের কয়েকটা মানুষ এরকম না, হঠাৎ করে কথা নাই বার্তা নেই একটা শহরের প্রায় সব মানুষই হঠাৎ করে এরকম জ্বর আসা শুরু করলো, শ্বাস প্রশ্বাসের সাথে প্রচণ্ড দুর্গন্ধ। প্রায় ইভেন থুসিডিডিস যেটা বলেছিলেন যে পুরো পপুলেশনের প্রায় 3/4, 4 ভাগের 3 ভাগ মানুষ এটাতে আক্রান্ত হয়েছিল পুরো সময়টাতে। 4 ভাগের 3 ভাগ মানে বলতে গেলে প্রায় সবাই। আর এই সিমটমগুলো স্টে করতে হচ্ছে 7 to 9 days। হয় এর মাঝে তুমি সুস্থ হয়ে যাবা, আর না হয় তুমি মারা যাবা। তো তোমার যেটা হবে, প্রথমে জ্বর হবে, সাথে মুখে আর কি শ্বাসে দুর্গন্ধ হবে প্রচণ্ড। তো তারপরে তোমার হচ্ছে তুমি হয় মরে যাবা, না হলে ভালো হয়ে যাবে, এই তো। তো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে তুমি যদি এইটাতে মারা যাও তাহলে বলা যায় যে তুমি বেঁচে গেলা, আর যদি তুমি বেঁচে যাও তাহলে তোমার সাফারিং সবে শুরু হলো। তো কিছুদিনের মধ্যে যেটা হবে যে তোমার শরীরের বিভিন্ন জায়গায় পচন শুরু হবে, তোমার হাত পায়ের আঙুল পচা শুরু করবে এবং লিটারালি একদম পচে খুলে পড়ে যাবে। শুধু হাত পায়ের আঙ্গুলই না, কিন্তু মানে বলা যায় এক্সটার্নাল যেসব
অঙ্গগুলো আছে আমাদের, যেমন ধরো জেনিটাল অর্গানগুলা, এখানেও কিন্তু সেম ইফেক্ট হবে। মানে মোদ্দা কথা প্রচন্ড হরিবল একটা সিচুয়েশন। ইয়েস, আবার আরেকটা দিক যেটা ভয়ঙ্কর ছিল যে শুধু মানুষই না, যেই পশু পাখিগুলো এই ইনফেক্টেড লাশগুলা খাচ্ছিল, কারণ এত লাশ তো কবর দেওয়ার বা সৎকার করার ব্যবস্থা ছিল না সেই সময়। মানে একদম কয়েকদিনের মধ্যে এমন একটা অবস্থা, একের পর এক মানুষ মারা যাচ্ছে। তো যেই পশু পাখিগুলা যেমন শকুন এই লাশগুলা খায়, তারাও এই রোগটাতে আক্রান্ত হয়ে যায় একদম খুব দ্রুত আর কি। তো পুরা শহর জুড়ে মানুষের লাশ, তার উপরে পশু পাখির লাশ, শকুনের লাশ জমা হতে থাকে। তখন কিন্তু আসলে মানুষ থেকে মানুষের রোগ ছড়াতে পারে এই ধারণাটাই কারো ছিল না। তারা এরকম বিশ্বাস করতো যে রোগ বালাই হচ্ছে ঈশ্বরের অভিশাপ, কোনো কারণে ঈশ্বর হয়তো প্রচন্ড রেগে আছে, এর জন্য হয়তো এই রোগ বালাইগুলো তাদের মাঝে আসছে। কিন্তু এই থুসিডিডিস প্রথম লক্ষ্য করলেন যে সবার আগে আক্রান্ত হতে থাকে ডাক্তাররা, যারা এসব রোগীদের সেবা দিচ্ছিল। আর এই ব্যাপারটি খেয়াল করেই তিনি প্রথম প্রস্তাব করেন যে মানুষ থেকেও মানুষেও রোগ ছড়ানো সম্ভব। এক্স্যাক্টলি, এটা কিন্তু আমাদের প্যান্ডেমিকের ইতিহাসে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আজকের দিনের এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইনে থাকা, দূরে থাকা আর কি, তো এই ধারণাটা কিন্তু আমরা প্রথম এই থুসিডিডিস সাহেবের কথা থেকে। রাইট, এর আগে কিন্তু এরকম কোনো টার্ম কখনো ইউজ করতে দেখা যায়নি ইতিহাসে। আর এই প্লেগটা শুরু হয় খ্রিস্টপূর্ব 430 সালে, কিন্তু সবচেয়ে ডেডলি ছিল প্রথম বছরের এই ধাক্কাটাই। কিন্তু 1 বছর থেকে চলে গেল একটা কথা ছিল, বাট এই প্লেগটা প্রতি বছর ফিরে আসতে থাকে প্রায় 4 বছর সময় ধরে, শীতকালে। আর এই প্লেগটা এই প্লেগটা আসতো মূলত শীতকালে। আর যে যতদিন এই প্লেগটা প্রায় শেষের দিকে, এই মহামারীটা শেষের দিকে, ততদিনে প্রায় মানে হচ্ছে 426 খ্রিস্টপূর্বাব্দ, 430 থেকে 426 খ্রিস্টপূর্বাব্দ। আর এই ইন দ্য মেন টাইম এই 4 বছরে মারা যায় প্রায় 1 লাখের মতো মানুষ। মানে এথেন্সে চিন্তা করা যায়, এথেন্সে তখন জনসংখ্যা ছিল 3 লাখ, তার মধ্যে 1 লাখ নাই। বাংলাদেশের সিচুয়েশনও যদি তুমি চিন্তা করো, যে বাংলাদেশের এখন যে অবস্থা, আল্লাহ না করুক যদি 1/3 মানুষ মারা যায়, সংখ্যাটা কত ঘরে দাঁড়ায় চিন্তা করো। 1/3 মানুষ মানে বাংলাদেশের জনসংখ্যা এখন 20 কোটি, তার মধ্যে যদি 1/3 মারা যায় প্রায় 7 কোটির মতো। রাইট, এটা আমাদের চিন্তাই আমরা করতে পারবো না। হ্যাঁ, চিন্তা তো করতেই পারবো না। আর এই এত যে মৃত্যু, এই মৃত্যুর প্রভাব পড়ে কিন্তু অ্যাথেন্সের পুরো সমাজ ব্যবস্থা এবং অর্থসামাজিক ব্যবস্থাতে, পুরোটাতে এই প্রভাব পড়ে। তো প্রথমত কি হয়, মানুষ বাঁচার আশায় ছেড়ে দেয়। রাইট, তারা দেখছে চোখের সামনে আগের দিন যে মানুষটা ছিল, পরের দিন ওই মানুষটা নেই। আর এরকম যে 1-2 তা না, প্রায় সবাই তারা বাঁচার আশায় ছেড়ে দেয়। কিছুদিন আগেই আমরা এরকম একটা সিচুয়েশনের মাঝখানে মানে যাওয়া শুরু করেছিলাম আর কি। আল্লাহ বাঁচাইছে, যেটা বলা যায় হালকা পাতলা। রাইট। তো আরেক দিক থেকে অ্যাথেন্সের যেটা আর্থসামাজিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আর ইকোনমি দুইটাতে প্রভাব পড়ে, সেটা হচ্ছে যে মানুষ এই যে বাঁচার আশা ছেড়ে দেয়, যেটা তুমি বললা, এটার ফলাফল স্বরূপ তারা যেটা করে যে জীবনের যত কামাই রোজগার ছিল, জমা করে রাখার টাকা পয়সা, সব তারা দুহাতে উড়ানো শুরু করে, যে বেঁচেই তো থাকবো না, টাকা দিয়ে কি করব। রাইট। আর ওই সময় তাদের এরকমও শোনা যায় যে তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেকটা কমতে থাকে। ইভেন আরও অনেক ইফেক্ট পড়ে, যেমন ধরো প্রায় শহরের বেশিরভাগ বাড়িতে কোনো মানুষজন নাই। কারণ কি, প্লেগে মারা গেছে। এটাই স্বাভাবিক। তো বাড়িঘর একদম ফাঁকা, আর যারা অবশিষ্ট আছে, যারা বেঁচে আছে, তারা লুটপাট শুরু করে। জাস্ট এক কথায় লুটপাট শুরু করে। এই লুটপাটটা দেখার মতো কেউ ছিল না। তো আরেকটা যেটা বিষয় হয় যে মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাসটা একদম কমে যায় আর কি। তো এথেন্সের একটা সমাজ ব্যবস্থার একটা মেইন বিষয় ছিল কিন্তু যে ঈশ্বরের প্রতি বিশ্বাস। ঈশ্বর বলতে ঈশ্বরদের প্রতি বিশ্বাস। সে সময় কিন্তু তারা শত শত দেবদেবীর পূজা করত। তো অ্যাথেন্সের আরেকটা যেটা, যে অ্যাথেন্সের সবচেয়ে বিখ্যাত আর্কিটেকচারাল যে ওয়ান্ডার্সগুলো,
সেগুলো কিন্তু আসলে মন্দির, আমরা যেগুলো এখন দেখি। বেশিরভাগই মন্দির এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। ইয়েস, অ্যাক্রোপলিস যেটা অ্যাথেন্সের মেইন এখনো টিকে আছে। হ্যাঁ, তারপরে অ্যাথেনার মূর্তি, রাইট। তারপরে জিউসের মূর্তি, অ্যাপোলোর মূর্তি। ওই যে আমরা ইন্টারনেটে যে দেখতে পাই সাদা সাদা মূর্তিগুলো। হ্যাঁ, আর একটা জরুরি বিষয়, কিন্তু মূর্তিগুলো এখন আমরা সাদা দেখি, কিন্তু সেই সময় কিন্তু আসলে সাদা ছিল না, সেগুলো টোটালি কালারফুল ছিল। এই 2500 বছরের ওয়ার অ্যান্ড টিয়ারের ফলে আসলে এই মূর্তিগুলোর রং সব চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, তো এইটা একটা বড় বিষয় যে তাদের এই সমাজে এই চেঞ্জটা শুরু হয়, লুটপাট তো শুরু হয়। মোদ্দা কথা, তাদের পুরো মূল্যবোধের একটা চরম অবক্ষয় দেখা যায়। এই যুদ্ধের কথা যদি বলি, যে তারা কিন্তু অলরেডি যুদ্ধে জিতে যায় অবস্থা, কারণ স্পার্টানরা ওয়ালের বাইরে আছে এবং ওদের বাইরেই থাকতে হবে। ওয়াল পেনিট্রেট করে ভেতরে চলে এসে অ্যাথেন্স জয় করে ফেলবে, এরকম তেমন কোনো সম্ভাবনা ছিল না। স্পার্টার তখন ওই অবস্থা ছিল না। তো বলতে গেলে তারা যতদিনই লাগুক যুদ্ধে জিতে যায় এই অবস্থা। কিন্তু এই প্লেগের কারণে তাদের যে একটা মৃত্যুর যে মিছিল নেমে আসে, এর জন্য তারা পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। যুদ্ধের সরঞ্জাম আছে ঠিকই, কিন্তু সেই মনোবল আর থাকে না। ইভেন তাদের তখনকার যে লিডার পেরিক্লিস, যাকে আমরা গণতন্ত্রের অবতার হিসাবেও জানি, গণতন্ত্রের আইডিয়া কিন্তু প্রথম পেরিক্লিস দিয়েছিলেন। সেই এথেন্সই কিন্তু গ্রিক ওয়ার্ল্ডের প্রথম সভ্যতা ছিল, যেটা হচ্ছে গণতন্ত্র আর কি, দেশের সব মানুষ মিলে একজন নেতা চুজ করবে, এই বিষয়টা তারা শুরু করেছিল। আর এই গণতন্ত্রের সাথে যে লিডারটা আমাদের পরিচয় করিয়ে দেয় পেরিক্লিস, ওই সময় অ্যাথেনিয়ানদেরও লিডার ছিলেন তিনি, উনিও কিন্তু মারা যান এই প্লেগে। এরপরেও প্রায় 25 ইয়ার্স ধরে এই যুদ্ধটা চলতেই থাকে, বাট অ্যাথেন্সের কপাল আর ফিরে না। কারণ এত ভয়ঙ্কর পরিস্থিতি যে তারা যদি মার্সেনারি ভাড়া করেও যুদ্ধ চালাতে চায়, কোনো মার্সেনারিও ভয়ে অ্যাথেনিয়ানদের হয়ে লড়বে না একদম। ইভেন যাদের সাথে এত শত্রুতা, স্পার্টান, যারা প্রায় ওয়াল পর্যন্ত দখল করে নিয়েছিল অ্যাথেন্সের, স্পার্টানরাও পর্যন্ত এই প্লেগের ভয়ে ওয়াল থেকে একটু দূরে সরে যেতে থাকে। তাছাড়াও এই প্লেগের সাথে কিছু হাই লেভেলের বিশ্বাসঘাতকতারও শিকার হয় অ্যাথেন্স পরের দিকে। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এই পোড়া কপাল নিয়ে খ্রিস্টপূর্ব 404 সালে অ্যাথেন্স স্পার্টার কাছে অফিসিয়ালি হেরে যায়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, অ্যাথেন্স কি আসলেই স্পার্টার কাছে হেরেছিল নাকি প্লেগের কাছে? এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ হচ্ছে দি বাংলা পডকাস্ট। কথা হবে পরের এপিসোডে। আমি নিয়াজ মোর্শেদ আর আমি হাদি। ওভার অ্যান্ড আউট। আল্লাহ হাফেজ। দি বাংলা পডকাস্ট একই সাথে আপলোড হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে। সার্চ করুন দি বাংলা পডকাস্ট, দ্যাট ইজ PHEDBANGLA বাংলা PODCAST পডকাস্ট। লেটেস্ট আপডেট পেতে এবং আপনার মতামত জানাতে যুক্ত হন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন।